আমাদের জায়গা থেকে জিনিসটা খুব সিম্পল। আমরা শুরু থেকেই মনে করেছি বাংলাদেশের যে বিদ্যমান যে পলিটিক্যাল পার্টিগুলো যারা 54 বছর ধরে বাংলাদেশকে কোনো না কোনোভাবে আসলে শাসন করেছে, শোষণ করেছে বা বাংলাদেশের শাসন প্রক্রিয়ার সঙ্গে ছিল, এই 54 বছরে তো আমাদের আসলে কোনো গণতান্ত্রিক মুক্তি যেটাকে বলে, আপনার অর্থনৈতিক মুক্তি যেটাকে বলে, সেটা আসলে সেই রকমভাবে আসলে সম্ভব হয়নি এবং এইটার ব্যর্থতার দায় এই পার্টিগুলোর নিশ্চিতভাবেই আছে। এবং যেই কারণে আমরা শুরু থেকেই আমরা বলছিলাম যে শুধুমাত্র সরকার বদল না, আমরা আসলে ব্যবস্থার একটা বদলও করতে চাই। আমরা যখন পার্টির ঘোষণা দিই তখন থেকে আমাদের এটাই ছিল আসলে মূল আলাপ। এবং এই আলাপের উপর ভিত্তি করে কিন্তু একরকমভাবে এই আলাপের উপরই ভিত্তি করে কিন্তু আপনার এই গণ অভ্যুত্থানটা হলো। নতুন একটা রাষ্ট্র কাঠামোর কথা বলা হলো, রাষ্ট্রের সংস্কারের কথা বলা হলো। আনফর্চুনেটলি আমরা এরই ধারাবাহিকতায় আমরা ধরেন যে এই যে গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণাটা দিলাম। এবং আপনারা জানেন যে এই গণতান্ত্রিক সংস্কার জোটের যে ঘোষণাটা, এটাও আসলে অনেক নাটকীয় ছিল। এখানে শুরু থেকে যখন তারা বলছিলেন যে তারা আসলে বিএনপি এবং জামাত জোটের সঙ্গে তারা আসলে নেগোসিয়েশনের সুযোগ চান, তখন আমরা স্ট্রেট ওয়ে আমরা বলছি যে না, আমরা চাই আমরা শুধুমাত্র বিএনপি এবং জামাতের পাশাপাশি তৃতীয় একটা শক্তিশালী জোট গড়াটাই আমাদের লক্ষ্য, আর কোনো লক্ষ্য নাই কারোর সঙ্গে দর কষাকষি বা দাম বাড়ানোর পলিসি বা চিন্তা হিসেবে আমরা এই জোট করছি না। সো আমরা তখন নিজেদেরকে সেই আলাপ থেকে উইথড্র করি। 2 দিন পরে তারা আবার ফিরে আসে এবং বলে যে না, আপনারা এই রাইট, আমাদের আসলেই তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা হওয়ার দরকার, বাংলাদেশের জন্য দরকার, রাজনীতির জন্য দরকার, আমাদের দলের জন্য দরকার। এটা এনসিপি থেকে বলা হয়েছে। এবি পার্টির বেসিক্যালি প্রো এনসিপি, তারা আসলে এই জিনিসটাকে করছেন। তো আমরা তখন এগ্রি করি যে ঠিক আছে, তাহলে আমরা জোটটা করছি। এবং জোটের ঘোষণা, আপনি যেটা বললেন জোটের ঘোষণা, এটা খুব ক্লিয়ার ছিল যে এটা একটা পলিটিক্যালি জোট এবং পলিটিক্যাল জোটের একটা মানে স্টেপ হিসেবে নির্বাচনী জোটও বটে, যেহেতু এখন নির্বাচনের সময়। সো আমরা একসঙ্গে নির্বাচন করব, ইভেন একই মার্কায় নির্বাচনেরও আলাপ কিন্তু আসছিল, প্রস্তাব আসছিল। তো যাই হোক, 20 দিনের মাথায় এটা হয়তো পৃথিবীর সবচেয়ে কম সময়, এটা হয়তো একটা রেকর্ড যে পৃথিবীর সবচেয়ে কম সময়ের একটা জোট কিংবা একটা দল বা দুইটা দল ধরেন যে 20 দিন 22 দিনের মাথায় যে দুইটা জোট করতে পারে, এটা হয়তো পৃথিবীর ইতিহাসের একটা রেকর্ড আসলে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা যখন এই যে জোটের যে শর্ত সেটা ভেঙে তারা যখন এই কমিউনিকেশনগুলো একবার বিএনপির সঙ্গে, তারপরে জামাতের সঙ্গে, আবার বিএনপির সঙ্গে, আবার জামাতের সঙ্গে, এই যে পাল্টাপাল্টি কমিউনিকেশনগুলো তারা যখন করছিলেন, তারা কিন্তু আমাদেরকে জানান নাই। আমরাই মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা যখন জানি, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি, তারা তখনও আমাদের সঙ্গে প্রথমত অফিসিয়ালি কিছু বলেন নাই, বলেন যে কিছু চেষ্টা মানে কাজ হচ্ছে বা আলাপ হচ্ছে। পরবর্তীতে আমরা স্বাভাবিকভাবে আমাদের যে সমর্থক গোষ্ঠী, আমাদের যে দলের সদস্যরা, তাদের চাপের প্রেক্ষিতে আমরা প্রেস কনফারেন্স করতে বাধ্য হই এবং আমরা বলি যে আমরা জামাত জোট বা বিএনপি জোটের সঙ্গে কোনো ধরনের জোট গঠনের কোনো ধরনের আলাপে আমরা নাই। এবং আমরা যেহেতু গণতান্ত্রিক সংস্কার জোটের মধ্যে কোনো আলাপ করে এজেন্ডা নিয়ে, রেজলিউশন নিয়ে যেহেতু এটা করা হয় নাই, তার মানে হচ্ছে গণতান্ত্রিক সংস্কার জোট এই আলাপের মধ্যে নাই। না, নিশ্চয়ই, মানে এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা ধরেন যে রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা অনেকগুলো শব্দ হয়তো আমরা সরাসরি উচ্চারণ করতে চাই না, কিন্তু দৃশ্যত জিনিসটা কি, তারা একটা কমিটমেন্টের জায়গায় থেকে তারা লুকিয়ে সেই জিনিসটাকে না জানিয়ে বা আগে থেকে আমাদেরকে ইনফর্ম করতেন, তাও হয়তো আমরা বলতে পারতাম যে ঠিক আছে, একটা বিষয় পরিস্থিতি পরিবর্তন হয়। তারা যেটাকে অজুহাত হিসেবে, আপনি এখানটায় দেখবেন, তারা যেটাকে অজুহাত হিসেবে আনছেন যে হাদির উপর যে হামলার ঘটনা, হাদির মৃত্যুর পরে তাদের মধ্যে এই বোধোদয় হয়েছে যে তাদের সবার জীবন ইনসিকিউর। কিন্তু আপনি দেখবেন যে তারা কিন্তু শুরু থেকেই ঘোষণা করছেন আমরা হচ্ছে জিন্দা শহীদ, তারা নিজেদেরকে জিন্দা শহীদ, আমরা অনেক আগেই তো শহীদ হয়ে গেছি, এই ছিল তাদের বক্তব্য। সো যে আসলে জিন্দা শহীদ, সেখানেও তার জীবনের নিরাপত্তা নিয়ে আবার এত উদ্বিগ্ন হবে। তারপরে আমি ধরলাম যে জীবনের নিরাপত্তা একটা সবসময় একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অবশ্যই, কিন্তু জামাতের সঙ্গে জোট করে আবার বিএনপির সঙ্গে সেটা নিয়ে দর কষাকষি করে আবার ব্যাক টু জামাত আরও দাম বাড়ানোর যে প্রচেষ্টা, এইটা কি আসলে তার জীবনের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করে, নাকি তারে আসলে অপমানিত করে, গণ অভ্যুত্থানকে অপমানিত করে, তারে আসলে ছোট করে? তার ছোট হওয়ার মধ্যে যদি জীবনের নিরাপত্তা থাকে, তাহলে সে আসলে সঠিক কাজটা করছে। আর আমরা যে জিনিসটা মনে করি অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে তার আসলে যে সম্মান এবং মর্যাদা তার আসলে নিজের প্রতি আসলে করা উচিত ছিল, ধরে রাখা দরকার ছিল, সেইটা আসলে তাকে জীবনের নিরাপত্তা রেদার অনেক বেশি দিতে পারত।
মানে এনসিপি বলেন, আমাদের দেশে তো আসলে মুশকিলের কথা কি, আমাদের ধরেন যে এরকম অনেকগুলো পার্টি আছে যারা সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকালে এক কথা, এবং এই যে তারা পরিবর্তন করে, এইটা নিয়ে তাদের মধ্যে কোনো মানে অনুশোচনা বোধও থাকে না, যে আমার আসলে কোনো মানুষ আমাকে আসলে নিচু মনে করতেছে, আমার কথাকে আর গুরুত্ব দিচ্ছে না, আমাকে ধরেন যে এক ধরনের ঠুনকো, আমাকে এক ধরনের আপনার আরও যে কঠিন শব্দগুলো আছে আমি সেগুলো উচ্চারণ করতে চাই না, কিন্তু এই যে নিজেকে আসলে অপমান করা, নিজেকে আসলে হেয় করে তোলা, এই জিনিসগুলো খুবই দুঃখজনক, স্পেশালি যখন এটা গণ অভ্যুত্থানের একটা ফ্রন্ট সোলজার বা ফ্রন্ট এন্ড যারা, তাদের মুখ থেকে আসে। কিন্তু এটার মাধ্যমে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই কথাটা আমাদেরকে এখন খুব জোরালোভাবে সামনে আনতে হবে। গণ অভ্যুত্থান শুধুমাত্র এই 5 জন 10 জন বা একটা দলের হাতে গণ অভ্যুত্থান কখনো ছিল না, এখনও নাই। গণ অভ্যুত্থানের আরও স্টেক হোল্ডার সারা বাংলাদেশে বিভিন্নভাবে ছড়ায় ছিটায় আছে। আমাদের আসলে যে তৃতীয় জোট, তৃতীয় শক্তির যে প্রয়োজনীয়তা, এটা আসলে আরও বেশি প্রকট এখন হয়েছে, এবং এই প্রয়োজনীয়তাকে নিশ্চিত করার জন্য, এটাকে ফুলফিল বা সার্ভ করার জন্য আমরা আমাদের যে তৃতীয় শক্তি তৈরির যে প্রচেষ্টা, সেটাকে আমরা জারি রাখবো। আমরা সারা বাংলাদেশ থেকে যারা গণ অভ্যুত্থানের শক্তিগুলো, তাদের সবাইকে আমরা আনবো। আমরা যারা যারা বাংলাদেশে গণতন্ত্র গণতন্ত্রের পক্ষে, মানুষের যে অর্থনৈতিক মুক্তি সেটার পক্ষে, তাদেরকে আমরা জড়ো করবো, এবং তৃতীয় শক্তি আমরা নিশ্চয়ই গড়ে তুলব।